মৃত মানুষ ফিরে আসে না, এটাই আমরা জানি। কিন্তু তামিলনাড়ুর সেই তরুণী জানত না, যাকে সে কবরে শুইয়ে এসেছে সে প্রতি রাতে তার দরজায় টোকা দেয়। আর মণিপুরের সেই হাসপাতালে যে কিশোরীকে ডাক্তারের ভুল চিকিৎসায় হারাতে হয়েছিল, তারপর থেকেই সেই ডাক্তারের জীবনে যা শুরু হয়েছে তা কোনো যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। তাহলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 144-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে, আর রাত 9টা বাজলেই পৃথিবীর একটা অংশ অন্ধকারে ঢাকা পড়ে। যে অন্ধকারে শুধু ভয় বাস করে না, বাস করে এমন কিছু সত্তা যাদের সাথে মানুষের পথ একবার ক্রস হলে জীবন আর আগের মতো থাকে না। রাত 9টা মানেই অশরীরীর রাত। এই রাতে আমরা আলো নিভিয়ে, দরজা বন্ধ করে, কানে হেডফোন লাগিয়ে সেই জগতের দিকে একটু হেঁটে যাই, যে জগৎ আমাদের চারপাশেই আছে, কিন্তু দিনের আলোয় দেখা যায় না। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার বুকের ভেতর থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস বের হয়ে আসবে। প্রথম ঘটনা এসেছে ভারতের দক্ষিণ থেকে, তামিলনাড়ুর এক ছোট্ট শহরের এক তরুণীর জীবন থেকে, যার প্রেমিক মারা গিয়েছিল এক দুর্ঘটনায়। কিন্তু মৃত্যুর পরেও সে ফিরে আসত, প্রতি রাতে একই সময়, একই ডাক নিয়ে। আর দ্বিতীয় ঘটনা এসেছে ভারতের উত্তর পূর্ব থেকে, মণিপুরের এক হাসপাতালে, যেখানে এক ডাক্তারের ভুলে মারা গিয়েছিল এক 16 বছরের কিশোরী। সেই কিশোরের মৃত্যুর পর থেকে সেই ডাক্তারের জীবনে যা শুরু হয়েছে তা কোনো যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 144-এর প্রথম ঘটনা, তামিলনাড়ুর সেই অভিশপ্ত প্রেমের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়া চক্রবর্তী। রিয়া পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা, বয়স 27। তিনি পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। রিয়ার এক ঘনিষ্ঠ বান্ধবী কাজের সূত্রে তামিলনাড়ুতে থাকেন, আর সেই বান্ধবীর পরিচিত একটি মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি রিয়ার কাছে পৌঁছেছে সেই বান্ধবীর মাধ্যমে, আর রিয়া নিজে যাচাই করেছেন বিস্তারিত জেনে। অসংখ্য ধন্যবাদ রিয়াকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রিয়ার ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাদের জানিয়েছেন সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় একটা ছোট্ট শহর আছে, আম্বাসামুদ্রাম। পাহাড়ের কোলে, নদীর ধারে সবুজে মোড়া এক শান্ত শহর। সেই শহরে একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিল মেয়েটি। নাম তার অনুষা রামানাথন। বয়স তখন 23। সদ্য কলেজ পাশ করেছে, একটা ছোট্ট সফটওয়্যার ফার্মে চাকরি শুরু করেছে। জীবনটা মাত্র শুরু হচ্ছিল তার। আর অনুষার জীবনে ছিল কার্তিক সুব্রামানিয়ান। একই এলাকার ছেলে, লম্বা, কালো চুল, মুখে সব সময় হাসি। পাড়ার সবাই চিনত তাকে ভালো ছেলে বলে। অনুষা আর কার্তিকের পরিচয় হয়েছিল একটা পাড়ার উৎসবে 3 বছর আগে। তারপর থেকে তারা একসাথে ছিল। প্রেম ছিল, কিন্তু গোপনে। দুই পরিবার জানত না, কারণ দুই পরিবারের জাতপাতের হিসেব আলাদা, সামাজিক পরিচয় আলাদা। তাই তারা অপেক্ষা করছিল আরও কিছুটা সময়, আরও কিছুটা প্রতিষ্ঠা হলে পরিবারকে বলবে। কিন্তু সেই সময়টা আর আসেনি। 2024 সালের মার্চ মাসের এক রাতে কারখানা থেকে ফেরার পথে কার্তিকের বাইক একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। সরাসরি মাথায় আঘাত। হাসপাতালে নিয়ে যাবার আগেই সে মারা যায়। অনুষা খবর পায় পরের দিন সকালে। পাড়ার কেউ একজন জানিয়েছিল। সে ছুটে গিয়েছিল। দেখেছিল কার্তিকের বাড়ির বাইরে মানুষের ভিড়। কার্তিকের মা কাঁদছেন। কিন্তু অনুষা ভেতরে ঢুকতে পারেনি। সে তো আনুষ্ঠানিকভাবে কার্তিকের কেউ নয়। সে দাঁড়িয়েছিল দূরে একটা গাছের নিচে, নিঃশব্দে।
সেই দিনটা থেকে অনুষার জীবন বদলে যায়। প্রথম কয়েক সপ্তাহ সে কারো সাথে কথা বলেনি, অফিসে যায়নি, ঘরে বসে থেকেছে। মা জিজ্ঞেস করতেন, কি হয়েছে তোর? সে বলতো, কিছু না, শুধু একটু ক্লান্ত। কারণ বলা যাচ্ছিল না, 3 বছরের গোপন প্রেম কিভাবে বলবে মাকে। কিন্তু ঘটনা শুরু হয় কার্তিকের মৃত্যুর 13 দিন পরে। সেই রাতে অনুষা শুয়েছিল। রাত তখন প্রায় 11:30। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। অনুষার ঘরে একটা ছোট্ট জানালা, সেই জানালা দিয়ে বাইরের রাস্তা দেখা যায়। অনুষা শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল, ঘুম আসছিল না। তখন তার মোবাইলে একটা মেসেজ এলো। অনুষা মোবাইল তুলল। নম্বরটা দেখে তার হাত কেঁপে গেল। কার্তিকের নম্বর। 13 দিন হয়ে গেছে কার্তিক মারা গেছে। তার মোবাইল নিশ্চয়ই বাড়িতে রাখা আছে, কেউ হয়তো অন করেনি। অনুষা মনে মনে ভাবল, হয়তো কেউ কার্তিকের ফোন থেকে ভুলে মেসেজ পাঠিয়েছে। মেসেজটা খুলল। মেসেজে একটাই শব্দ, অনু। অনুষার বুক ধড়ফড় করে উঠল। কার্তিক তাকে অনু বলে ডাকত, শুধু কার্তিকই এই নামে ডাকত। সে ভাবল, হয়তো কার্তিকের কোনো বন্ধু বা পরিবারের কেউ তার ফোন থেকে দেখছে, পুরনো মেসেজ থেকে এই নাম পেয়ে পাঠাচ্ছে। নিশ্চয়ই অন্য কোনো ব্যাখ্যা আছে। সে উত্তর দিল না, মোবাইল রেখে দিল। কিন্তু 10 মিনিট পরে আবার মেসেজ এলো কার্তিকের নম্বর থেকে। তুমি কি ঘুমোচ্ছ? অনুষার হাত থরথর করতে শুরু করল। কেউ মজা করছে? কার্তিকের পরিচিত কেউ তাকে কষ্ট দিতে চাইছে? সে রাগে কষ্টে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। তারপর আবার মেসেজ, এবারে 2টো শব্দ, আমি বাইরে। অনুষা সিধে হয়ে উঠে বসল বিছানায়। তার ঘরের জানালা দিয়ে রাস্তা দেখা যায়। সে জানালার কাছে গেল। বাইরে রাস্তায় আলো কম, একটি পথের বাতি জ্বলছে দূরে। সেই আলোর নিচে একটা মানুষ দাঁড়িয়ে, লম্বা, কালো চুল, একই ভঙ্গিতে দাঁড়ানো যেভাবে কার্তিক দাঁড়াতো। অনুষার গলা শুকিয়ে গেল। সে জানালা দিয়ে তাকিয়ে থাকল। অবয়বটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, বাড়ির দিকে মুখ করে। অনুষা ভাবল, হয়তো পাড়ার কেউ। রাতে দাঁড়িয়ে থাকা মানুষ নতুন নয়, কিন্তু তাহলে মোবাইলে কার্তিকের নম্বর থেকে মেসেজ। সে আবার মোবাইলের দিকে তাকালো। আরেকটা মেসেজ এসেছে, ভয় পেও না, আমি তোমাকে দেখতে এসেছি। অনুষা ঘর থেকে বের হলো না, জানলা বন্ধ করে দিল। বিছানায় বসে কাঁপছিল সারা রাত। ভোর হওয়া পর্যন্ত ঘুমায়নি। পরের দিন সকালে সে কার্তিকের নম্বরে ফোন করল। বেজে গেল, কিন্তু কেউ ধরল না। সে ভাবল, হয়তো কার্তিকের বাড়িতে ফোনটা কোথাও পড়ে আছে, কেউ ধরছে না। দ্বিতীয় রাতেও একই ঘটনা। রাত 11:30টায় মেসেজ এলো কার্তিকের নম্বর থেকে। এবার লেখা, কাল আসলাম, তুমি জানলা বন্ধ করে দিলে, আমি কষ্ট পেলাম। অনুষার বুকে একটা যন্ত্রণা হলো। এই কথাটা পড়ে সে কাঁদল, কারণ এই ভাষাটা কার্তিকের, এই টোনটা কার্তিকের। কার্তিক যখন কষ্ট পেত ঠিক এইভাবে বলতো, সরল, সৎ। সে জানলার কাছে গেল। আবার সেই অবয়ব, একই জায়গায়, একই ভঙ্গিতে। এবার অনুষা একটু সাহস করে জানলা খুলল। ঠান্ডা বাতাস এলো। তামিলনাড়ুর মার্চের রাতে এত ঠান্ডা বাতাস থাকার কথা নয়। অনুষা বলল ফিসফিস করে, কার্তিক। অবয়বটা একটু নড়ল, কিন্তু কথা বলল না। অনুষা বলল, তুমি কি সত্যিই আছো? তখন মোবাইলে মেসেজ এলো, হ্যাঁ। অনুষা বলল, তুমি কেন এলে? মেসেজ, তোমাকে ছেড়ে যেতে পারিনি। অনুষার বুকে ভিজে এলো। সে জানলায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকল। বলল, তুমি কি সত্যি কার্তিক? মেসেজ, তুমি আমাকে প্রথমবার দেখেছিলে পাড়ার উৎসবে। আমি লাল শার্ট পরেছিলাম। তুমি বলেছিলে শার্টটা সুন্দর। আমি পরের দিন থেকে প্রতিদিন ওই শার্ট পরতাম। অনুষা একটা কান্না চাপল, কারণ এই কথাটা শুধু কার্তিকই জানত। অনুষা কাউকে বলেনি কখনো। এরপর থেকে প্রতি রাতে এটা হতে শুরু করল। রাত 11:30টায় মেসেজ আসে। অনুষা জানলায় যায়। অবয়বটা দাঁড়িয়ে থাকে। তারা মেসেজে কথা বলে। কার্তিক বা যেই হোক সে
তাদের গোপন জীবনের এত বিস্তারিত জানে, এত সুনির্দিষ্ট স্মৃতির কথা বলে যে অনুষার বিশ্বাস না করে উপায় থাকে না। এক রাতে সে লিখল, আমি তোমার কাছে আসতে চাই। অনুষা লিখল, তুমি কি পারবে? জবাব এলো, পারব, কিন্তু তুমি দরজা খুললে। অনুষার বুকে একটা দ্বন্দ্ব শুরু হলো। সে কার্তিককে ভালোবাসত, কিন্তু মৃত মানুষকে ঘরে ঢোকানো, এটা কি ঠিক হবে? এটা কি সম্ভব? এটা কি বিপজ্জনক? কিন্তু কার্তিকের কথা মনে হলে বুকটা খালি হয়ে যায়। 3 বছর একসাথে ছিল, কত স্বপ্ন ছিল, সব একটা ট্রাকের ধাক্কায় শেষ হয়ে গেল। অনুষা লিখল, ঠিক আছে। সেই রাতে, রাত প্রায় 12টার দিকে, অনুষা সামনের দরজা একটু ফাঁক করল। বাড়িতে মা বাবা ঘুমিয়ে, ছোট ভাই ঘুমিয়ে, অনুষা নিজে দরজার কাছে দাঁড়িয়ে। বাইরে অন্ধকার, দূরে সেই পথের বাতি। কিছু একটা এলো। অনুষা বলল, সে দেখতে পায়নি স্পষ্ট করে, কিন্তু অনুভব করেছিল। একটা ঠান্ডা বাতাসের মতো ঘরে ঢুকল, দরজার কাছে এসে দাঁড়ালো। আর তখন অনুষার নাকে একটা গন্ধ এলো, কার্তিকের শরীরের গন্ধ, সেই পরিচিত গন্ধ, সস্তার আফটার শেভ আর ঘামের মিশ্রণ, যে গন্ধটা অনুষা বছরের পর বছর চিনেছে। সে কাঁদতে শুরু করল। তারপর মনে হলো কেউ তার কাঁধে হাত রাখল। সামান্য স্পর্শ, বরফের মতো ঠান্ডা। অনুষা বলল, কার্তিক। কেউ কথা বলল না, কিন্তু মেসেজ এলো, আমি এখানে আছি। এরপর থেকে প্রতি রাতে এই নিয়ম চলল। 12টার পরে কিছু একটা আসে, অনুষার ঘরে থাকে, ভোর হওয়ার আগে চলে যায়। কিন্তু এই কদিনে অনুষার শরীরে পরিবর্তন দেখা যাচ্ছিল। তার মা লক্ষ্য করলেন মেয়ের মুখ কেমন হলদে হয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ। আগে যে মেয়ে সকালে তাড়াতাড়ি উঠত, এখন সে 10টা-11টার আগে উঠতে পারছে না। অফিসে গেলেও ঝিমিয়ে থাকে, মুখে কথা কম। মা একদিন অনুষার গাল ছোলেন, বললেন, মা, তোর মুখ এত ঠান্ডা কেন? জ্বর নেই তো? অনুষা বলল, না মা, ঠিক আছি। কিন্তু সে ঠিক ছিল না। সে টের পাচ্ছিল নিজেও। রাতে যখন কিছু একটা থাকে, পরের দিন সকালে সে অনেক ক্লান্ত থাকে, যেন রাতটা ঘুমায়নি, যেন শক্তিটুকু কেউ টেনে নিয়ে গেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটল। অনুষার অফিসের এক সহকর্মী মীনাক্ষী তার বাসায় একদিন এসেছিল বিকেলে। দুজনে কথা বলছিল। মীনাক্ষী হঠাৎ বলল, অনুষা, তোর ঘরে একটা কেমন গন্ধ। অনুষা জিজ্ঞেস করল, কেমন গন্ধ? মীনাক্ষী বলল, ঠিক বলতে পারছি না, ভেজা মাটির মতো, কিন্তু একটু অন্যরকম, কবরের মাটির মতো। অনুষা চমকে উঠল। সে বলল, না না, হয়তো বাইরে থেকে এসেছে। কিন্তু মীনাক্ষী চলে যাওয়ার পরে অনুষা ঘরের মধ্যে নাক তুলে শুকল। হ্যাঁ, একটা গন্ধ আছে, খুব সামান্য, কিন্তু আছে। ভেজা মাটির গন্ধ, পুরনো ভেজা মাটির গন্ধ। সেই রাতে অনুষা মেসেজে কার্তিককে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কষ্ট দিচ্ছ? জবাব এলো, না। অনুষা লিখল, তাহলে আমার শরীর এত দুর্বল কেন? কিছুক্ষণ চুপ, তারপর মেসেজ, আমি এখন যেখানে আছি সেখান থেকে আসতে অনেক শক্তি লাগে। সেই শক্তি আমি একটু তোমার কাছ থেকে নিচ্ছি, এটা না নিলে আসতে পারবো না। অনুষা বসে থাকল, একদিকে ভয়, অন্যদিকে ভালোবাসা। সে লিখল, তুমি কি চাইলে না আসতে পারো? জবাব, না, যদি না আসি তাহলে আমাকে চলে যেতে হবে, সম্পূর্ণ চলে যেতে হবে। অনুষা কাঁদল। সে মৃত কার্তিককে যেতে দিতে চাইছিল না। কিন্তু এক রাতে সব বদলে গেল। সেই রাতে অনুষার ছোট ভাই অর্জুন ঘুমের মধ্যে উঠে বাথরুমে গিয়েছিল। বয়স তার 15। বাথরুম থেকে ফিরে এসে করিডর দিয়ে হাঁটছিল। অনুষার ঘরের দরজা ছিল একটু ফাঁকা, করিডরের আলোয় সামান্য আলো পড়ছিল ভিতরে। অর্জুন থমকে দাঁড়িয়ে গেল। সে পরের দিন সকালে মাকে বলল ফিসফিস করে, মা, রাতে আপুর ঘরে একটা কিছু ছিল, কালো ধোঁয়ার মতো, কিন্তু ধোঁয়া নয়, একটু মানুষের আকৃতির মতো। প্রথমে ছেলের কথা বিশ্বাস করলেন না, বললেন স্বপ্ন দেখেছিস। কিন্তু অর্জুন বলল, না মা, সত্যি দেখেছি, আর ঘরে একটা গন্ধ ছিল। সেদিন অনুষার মা অনুষার ঘরে এলেন একা। মেয়ের মুখের দিকে তাকালেন, তারপর খুব শান্তভাবে বললেন,
মা, আমাকে সব বল। অনুষা প্রথমে অস্বীকার করল, কিন্তু মা ছেড়ে দিলেন না। শেষে অনুষা কাঁদতে কাঁদতে সব বলল। কার্তিকের কথা, 3 বছরের সম্পর্কের কথা, কার্তিকের মৃত্যুর কথা, আর তারপর থেকে প্রতি রাতের মেসেজ আর অবয়বের কথা। মা শুনলেন, কিছু বললেন না, শুধু মেয়েকে জড়িয়ে ধরলেন। সেই রাতে অনুষার মা পাশের শহরে তাদের পরিচিত এক পুরোহিতকে ফোন করলেন, বললেন সব কথা। পুরোহিত পরের দিন এলেন। তিনি অনুষার ঘর দেখলেন, চুপ করে বসে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, যে এসেছে সে কার্তিক নয়। অনুষা চমকে গেল, মানে? পুরোহিত বললেন, কার্তিক এখন যেখানে আছে সেখান থেকে সে ফিরে আসেনি, কিন্তু কার্তিকের নাম, কার্তিকের স্মৃতি, কার্তিকের ভালোবাসাকে ব্যবহার করে অন্য কেউ এসেছে। এই সত্তা মৃত মানুষের স্মৃতি পড়তে পেরেছিল, তাদের স্মৃতি জানতে পেরেছিল, কিন্তু সে কার্তিক নয়। অনুষা বলল, তাহলে সে কে? পুরোহিত বললেন, এই ধরনের সত্তা মৃত মানুষের শোকের সুযোগ নেয়। যে মানুষ শোকে কাতর, যার মন দুর্বল, যে মরিয়া হয়ে তার প্রিয় মানুষকে ফিরে পেতে চায়, সেই মানুষকে খোঁজে। তারপর তার প্রিয় মানুষের রূপ ধরে আসে এবং আস্তে আস্তে সেই মানুষের শক্তি চিনে নেয়। অনুষার মাথা ঘুরে গেল। পুরোহিত বললেন, তুমি যদি এই সত্তাকে ঘরে ডাকা বন্ধ না করো, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে, গুরুতরভাবে, একসময় উঠতে পারবে না। অনুষা বলল, কিন্তু যদি সে সত্যিই কার্তিক হয়, যদি আমি তাকে সরিয়ে দিই আর সে সত্যিই কার্তিক হয়? পুরোহিত বললেন, কার্তিক যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, সে চাইতো তুমি ভালো থাকো। সে কখনো চাইতো না তুমি অসুস্থ হও, শুকিয়ে যাও। যে তোমার কাছ থেকে শক্তি টেনে নেয়, সে ভালোবাসা নয়। এই কথাটা অনুষার মাথায় গিয়ে লাগলো, কারণ কার্তিক সত্যি এই রকম ছিল। সে সবসময় বলতো অনুষা যেন ভালো থাকে, সুস্থ থাকে। কার্তিক কখনো অনুষাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই পারত না। তাহলে যে আসছে সে কার্তিক নয়। সেই রাতে মেসেজ এলো। অনুষা এবার উত্তর দিল না। অবয়ব এলো রাস্তায়, দাঁড়িয়ে থাকল। অনুষা জানালায় গেল না। মেসেজ, অনু, জানালায় এসো। অনুষা মোবাইল রেখে দিল। মেসেজ, কেন আসছো না? আমি কষ্ট পাচ্ছি। অনুষা বলল, শুধু বাতাসের দিকে মুখ করে নিচু গলায়, তুমি কার্তিক নও। কার্তিক আমাকে ভালোবাসত, তুমি শুধু তার রূপ নিয়েছ। আমি তোমার সাথে আর কথা বলবো না। ঘরে একটা পরিবর্তন হলো। বাতাস একটু ঘন হলো, তারপর ঠান্ডা কমে গেল। মোবাইলে আবার মেসেজ, তুমি ভুল করলে। অনুষা উত্তর দিল না। পরের দিন থেকে মেসেজ আসা বন্ধ হয়ে গেল। পুরোহিত এসে ঘরে কিছু বিশেষ আনুষ্ঠানিকতা করলেন। কার্তিকের নম্বরটা ব্লক করা হলো। ওই নম্বরে কোনো মেসেজ আর দেখা যাবে না। 1 সপ্তাহের মধ্যে অনুষার শরীরে পরিবর্তন দেখা দিতে শুরু করল। মুখে রং ফিরল, ক্লান্তি কমল, ঘুম ভালো হলো। সে আবার অফিস যেতে শুরু করল। কিন্তু অনুষা একটা কথা বলল, যেটা রিয়া আমাদের জানিয়েছেন। অনুষা বলল, সে নিশ্চিত জানে যে এসেছিল সে কার্তিক ছিল না, কিন্তু একটা প্রশ্ন তার মাথায় থেকে গেছে। যে স্মৃতিগুলো ব্যবহার করেছিল সে, সেই লাল শার্টের কথা, সেই প্রথম দেখার মুহূর্তের কথা, এগুলো তো শুধু অনুষা আর কার্তিকই জানত, অন্য কেউ জানত না। তাহলে সেই সত্তা কোথা থেকে জানল? পুরোহিত বলেছিলেন, এই ধরনের সত্তা মৃত মানুষের স্মৃতি পড়তে পারে। কার্তিক যে জায়গায় আছে সেখান থেকে তার স্মৃতি পড়ে সে এসেছিল। মানে কার্তিকের আত্মার কাছে পৌঁছনো এই সত্তার সাধ্যের মধ্যে। এই চিন্তাটা অনুষাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। রিয়া বলেছিলেন, অনুষা এখন ঠিক আছে, কিন্তু প্রতিটা রাতে 11:30টার দিকে সে একটু থমকে যায়, মোবাইলের দিকে তাকায়, তারপর মাথা নামিয়ে নেয়। কার্তিকের কথা মনে পড়ে, আসল কার্তিকের, যে চলে গেছে আর কখনো আসেনি। আসেনি বলেই সে কার্তিক। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য।
এবার আমরা পাড়ি দেব ভারতের উত্তর পূর্বের এক রাজ্যে, মণিপুরের এক শহরের ছোট্ট একটি হাসপাতালে, যেখানে এক ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু হয় এক 16 বছরের কিশোরীর। আর তারপর থেকে সেই ডাক্তারের জীবনে যা ঘটতে শুরু হয় তা একটু একটু করে তার পুরো অস্তিত্বকে ভেঙে দেয়। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ঘটনার শেষে এমন একটি মোড় আছে যা আপনি আশা করেননি। দ্বিতীয় ঘটনা, মণিপুরের সেই হাসপাতালের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সামিউল ইসলাম। সামিউল আসলে মণিপুরের ইম্ফলের বাসিন্দা, তবে এখন ঢাকায় থাকেন পড়াশোনার সূত্রে। মণিপুরে তার নানার বাড়ি এখনও আছে, ছুটি গেলে যান। এই ঘটনাটি সামিউল তার মণিপুরের এক প্রতিবেশীর সাথে সম্পর্কিত। সামিউল সরাসরি সেই পরিবারকে চেনেন এবং ঘটনার অনেকটা নিজে জেনেছেন সেখানে থাকাকালীন। অসংখ্য ধন্যবাদ সামিউলকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সামিউলের ভাষায় বলছি। মণিপুরের ইম্ফল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলার একটা ছোট্ট শহর থৌবাল। পাহাড় আর সমতলের মাঝামাঝি এই শহরে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, পাশাপাশি দুটো ছোট্ট বেসরকারি ক্লিনিক। এর একটিতে কাজ করতেন ডাক্তার অরুণজিৎ সিং। বয়স তখন ডাক্তারের 38। মণিপুর মেডিকেল কলেজ থেকে MBBS, তারপর ইম্ফলে কিছুদিন প্র্যাকটিস করে থৌবালে এসে নিজেই একটা ক্লিনিক খুলেছেন। মণিপুরের মানুষ, মেইতেই সম্প্রদায়ের, ধার্মিক, পরিবার নিয়ে থাকেন। দুটো ছেলে, স্ত্রী গৃহিণী, স্থানীয়দের কাছে বেশ পরিচিত ডাক্তার। ঘটনার শুরু হয় 2023 সালের সেপ্টেম্বর মাসে। সেই মাসের এক সন্ধ্যায় ডাক্তার অরুণজিতের ক্লিনিকে একটি পরিবার এলো, বাবা, মা আর তাদের মেয়ে। মেয়ের নাম লাইশ্রাম শর্মিলা, বয়স 16, ক্লাস 10-এ পড়ে। জ্বর 3 দিন ধরে, সাথে পেটে ব্যথা। ডাক্তার অরুণজিৎ শর্মিলাকে দেখলেন, জ্বর মাপলেন 103, পেটে চাপ দিয়ে দেখলেন। শর্মিলা ব্যথায় একটু কুমড়ে গেল। ডাক্তার পেট দেখলেন, কিছু প্রশ্ন করলেন। তিনি সিদ্ধান্তে এলেন ভাইরাল ফিভার সাথে গ্যাস্ট্রিক, সাধারণ সংক্রমণ। ওষুধ লিখে দিলেন, জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ। পরিবার চলে গেল। কিন্তু পরের দিন সকালে শর্মিলার অবস্থা খারাপ হলো। পেটের ব্যথা বাড়ল, জ্বর কমল না, বমি শুরু হলো। পরিবার আবার এলো ক্লিনিকে। ডাক্তার আবার দেখলেন। এবারে তিনি কিছুটা চিন্তিত হলেন, কিন্তু তবুও বললেন অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। 2 দিনে কাজ হয় না, আরও 2 দিন অপেক্ষা করুন। পরিবার আবার ফিরে গেল। 2 দিন পরে শর্মিলার অবস্থা আরও গুরুতর হল। পেটের ডান দিকে ব্যথা এত তীব্র হয়েছে যে সে হাঁটতে পারছে না। জ্বর 105-এ উঠে গেছে। শর্মিলার মুখ ফ্যাকাশে। পরিবার এবার সরাসরি ইম্ফল হাসপাতালে নিয়ে গেল। সেখানে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সাথে সাথেই ডাক্তাররা পরীক্ষা করলেন। রক্তের রিপোর্ট, আল্ট্রাসাউন্ড সব দেখে তারা বললেন অ্যাপেন্ডিক্স ফেটে গেছে। অ্যাপেন্ডিসাইটিস ছিল, সময় মতো ধরা পড়েনি। 5 দিন ধরে ধীরে ধীরে ফুলেছে আর শেষে ফেটে গেছে। জরুরি অপারেশন করতে হবে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। শর্মিলা অপারেশনের টেবিলে মারা গেল সেই রাতে। অ্যাপেন্ডিক্স ফেটে ইনফেকশন পুরো পেটে ছড়িয়ে গিয়েছিল। শরীর আর সইতে পারল না। শর্মিলার বাবা মা সেই রাতে বাইরে বসে কাঁদছিলেন। 16 বছরের মেয়ে, ক্লাস 10-এর মেয়ে, যে একদিন ডাক্তার হতে চেয়েছিল, সে আর নেই। পরের দিন শর্মিলার বাবা সরাসরি ডাক্তার অরুণজিতের ক্লিনিকে গেলেন। তিনি ডাক্তারকে সব বললেন। ডাক্তার শুনলেন। তিনি দুঃখ প্রকাশ করলেন। বললেন অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় শুরুতে বোঝা কঠিন। এটা তার ব্যর্থতা নয়, একটা দুঃখজনক পরিস্থিতি। শর্মিলার বাবা কিছু বললেন না, শুধু তাকালেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা ডাক্তার অরুণজিৎ পরে বর্ণনা করেছিলেন। শুধু দুঃখ নয়, শুধু রাগ নয়, অন্য কিছু, একটা নীরব প্রশ্ন যার উত্তর কেউ দিতে পারবে না। শর্মিলার বাবা চলে গেলেন। ডাক্তার ভাবলেন বিষয়টা এখানেই শেষ। শর্মিলার পরিবার কোনো আইনি পদক্ষেপ নেননি, কোনো অভিযোগ দেননি, চলে গেছেন। কিন্তু তিনি জানতেন না ঘটনা শুরু হচ্ছে এখান থেকে। শর্মিলার মৃত্যুর 7 দিন পরে ডাক্তার অরুণজিৎ সেদিন রাতে ক্লিনিক বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত তখন প্রায় 10টা।
থৌবালের রাস্তাগুলো রাতে ফাঁকা হয়ে যায়। তিনি গাড়িতে একা। গাড়ি চালাতে চালাতে তিনি একটু সামনে তাকালেন। রাস্তার পাশে একটা বৈদ্যুতিক খুঁটির আলোর নিচে একটা মেয়ে দাঁড়িয়ে, 16-17 বছর বয়সী, হালকা নীল সালোয়ার কামিজ পরা। ডাক্তার থামলেন। মনে হলো মেয়েটা অপেক্ষা করছে। রাতে একা এই নির্জন রাস্তায়? তিনি গাড়ির জানালা নামালেন, মেয়েটার দিকে তাকালেন। মেয়েটা একটু ঘুরল, তখন আলোয় তার মুখ দেখা গেল। ডাক্তার অরুণজিৎ একটা শব্দ করলেন না, শুধু গাড়ির গতি বাড়িয়ে চলে গেলেন, কারণ সেই মুখটা শর্মিলার মুখ। বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে কিছু বললেন না। রাতে ঘুমাতে পারলেন না। ভাবলেন ভুল দেখেছেন, চোখের ভুল। শর্মিলার কথা মাথায় থাকায় হয়তো অন্য কোনো মেয়েকে দেখে এরকম মনে হয়েছে। কিন্তু পরের রাতে সেই মেয়ে আবার ছিল, এবার ক্লিনিকের সামনে। একই পোশাক, একই ভঙ্গি, দাঁড়িয়ে আছে, মুখ ডাক্তারের দিকে। ডাক্তার দ্রুত ক্লিনিকের ভেতরে চলে গেলেন, দরজা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে জানালা দিয়ে দেখলেন মেয়েটা নেই। তিনি ভাবলেন মানসিক চাপে আছেন, বিশ্রামের দরকার। কিন্তু তৃতীয় রাতে, যেটা ডাক্তারকে পুরো ভাঙিয়ে দিল। সেই রাতে ক্লিনিকে একজন রোগী এলেন, সাধারণ জ্বর। ডাক্তার দেখলেন, ওষুধ লিখলেন, রোগী চলে গেলেন। তারপর ডাক্তার একা বসে কিছু কাগজপত্র দেখছিলেন। ক্লিনিকের পেছনের দিকে একটা ছোট্ট পরীক্ষার কক্ষ আছে, পর্দা দেওয়া। সেদিক থেকে একটা শব্দ এলো। ডাক্তার থামলেন, শুনলেন আবার শব্দ, কেউ কাশছে। ডাক্তার উঠে পর্দার কাছে গেলেন, পর্দা সরালেন। পরীক্ষার টেবিলে একটা মেয়ে শুয়ে আছে, হালকা নীল পোশাক। ডাক্তার আলো জ্বাললেন, শর্মিলা। ডাক্তার ধাক্কা খেলেন, হাত দিয়ে চোখ মুছলেন, আবার তাকালেন। শূন্য টেবিল, কেউ নেই। ডাক্তার পেছনে সরে গেলেন, তার পা কাঁপছে, বুকে ব্যথা হচ্ছে। তিনি দরজা খুলে বাইরে বেরোলেন, শ্বাস নিলেন। এরপর থেকে ডাক্তার অরুণজিতের জীবনে একটা ছন্দ তৈরি হলো। প্রতি রাতে তিনি কোথাও না কোথাও শর্মিলাকে দেখেন, রাস্তায়, ক্লিনিকে, কখনো নিজের বাড়ির কাছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তৃতীয় সপ্তাহে। সেদিন সকালে ডাক্তারের ছোট ছেলে, বয়স 8, খেলার ঘর থেকে এলো। বলল, বাবা, ওই দিদির সাথে কথা বললাম। ডাক্তার চমকে বললেন, কোন দিদি? ছেলে বলল, যে দিদি প্রতিদিন আসে, নীল পোশাক পরা। বলে, কি তুমি তোমার ভুল বুঝতে পারছো? ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, সে আর কি বলল? ছেলে বলল, তোমার বাবা আমাকে সময় মতো চিনতে পারলে আমি বেঁচে থাকতাম। এই কথাটা শুনে ডাক্তার অরুণজিৎ ভেঙে পড়লেন, কারণ এই কথাটা সত্যি। তিনি নিজেও জানেন, যদি প্রথম দিনই সঠিক রোগ ধরতে পারতেন, যদি শুরুতেই অ্যাপেন্ডিসাইটিসের কথা মাথায় আসত, যদি সাথে সাথে ইমফলে পাঠিয়ে দিতেন, শর্মিলা বেঁচে থাকত। এটা ডাক্তারের অপরাধ বোধ ছিলই, কিন্তু এই কথাটা নিজের 8 বছরের ছেলের মুখ থেকে শুনলে, যেটা সেই মেয়ে বলেছে, এই চাপটা সইতে পারছিলেন না। সেই সন্ধ্যায় ডাক্তার অরুণজিৎ স্ত্রীকে সব বললেন। স্ত্রী প্রথমে বিশ্বাস করলেন না, বললেন মানসিক চাপে থাকলে এরকম মনে হয়। কিন্তু স্ত্রী বাধ্য হলেন বিশ্বাস করতে। সেই রাতে বাড়িতে আলো হঠাৎ বন্ধ হয়ে গেল। লোডশেডিং নয়, শুধু একটা ঘরের বাল্ব নিভে গেল। ডাক্তারের ছোট ছেলে ঘুমের মধ্যে বলে উঠল, হ্যাঁ দিদি, বাবা আসছে। ডাক্তারের স্ত্রী ছেলের ঘরে ছুটে গেলেন। ছেলে ঘুমের, কিন্তু কথা বলছে। স্ত্রী জড়িয়ে ধরলেন ছেলেকে। ছেলে চুপ হয়ে গেল। সেই রাতে ডাক্তার আর স্ত্রী দুজনে সিদ্ধান্ত নিলেন কাউকে বলতে হবে। তারা গেলেন থৌবালের একজন পরিচিত বুজুর্গ মানুষের কাছে। তার নাম ইবমজা সিং, বয়স 75-এর কাছাকাছি। মণিপুরের ঐতিহ্যবাহী বিশ্বাস অনুযায়ী এই ধরনের বিষয়ে তিনি জ্ঞানী বলে পরিচিত। তিনি সব শুনলেন, চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, যে কিশোরী মারা গেছে সে কি সত্যি অসময়ে গেছে? ডাক্তার বললেন, হ্যাঁ। ইবমচা বললেন, অসময়ে মারা গেলে আত্মা অনেক সময় অস্থির থাকে, বিশেষত যদি মৃত্যুটা প্রতিরোধযোগ্য ছিল। এই আত্মা তোমার কাছ থেকে স্বীকারোক্তি চাইছে। সে ভুলিয়ে যেতে পারছে না, কারণ যিনি ভুল করেছেন তিনি স্বীকার করেননি।
ডাক্তার অরুণজিৎ চুপ করে শুনলেন। ইবমচা বললেন, এই অস্থির আত্মাকে শান্ত করার একটাই উপায়, তুমি যাও সেই মেয়ের পরিবারের কাছে, সত্য বলো, তুমি ভুল করেছিলে, সেই ভুলে সে মারা গেছে, এটা স্বীকার করো। ডাক্তার বললেন, কিন্তু এটা স্বীকার করলে আমার লাইসেন্স চলে যেতে পারে, মামলা হবে। ইবমচা বললেন, সেটা দুনিয়াবি বিষয়, সেটা ভিন্ন কথা, কিন্তু এই আত্মার কাছে তোমার অপরাধ স্বীকার না করলে সে যেতে পারবে না, আর যতদিন সে আছে তুমি স্বাভাবিক থাকতে পারবে না, তোমার সন্তান স্বাভাবিক থাকবে না। ডাক্তার সেই রাতে অনেকক্ষণ বসে রইলেন। তিনি জানতেন ইবমচা ঠিক বলেছেন। শর্মিলার পেটের ডান দিকে ব্যথার কথা শুনে তিনি অ্যাপেন্ডিসাইটিসের কথা ভাবতে পারতেন, সেটা মেডিকেল জ্ঞানে আছে, কিন্তু তিনি তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এটা তার ভুল ছিল। পরের দিন সকালে ডাক্তার অরুণজিৎ একা গেলেন শর্মিলার বাড়িতে। শর্মিলার বাবা দরজা খুললেন। ডাক্তারকে দেখে তার মুখের ভাব পাথরের মতো হয়ে গেল। ডাক্তার বললেন, আমি আসতে পারি? শর্মিলার বাবা একটু থেমে দরজা সরিয়ে দিলেন। ডাক্তার ভেতরে গেলেন। শর্মিলার মা ছিলেন। তিনি ডাক্তারকে দেখে উঠে গেলেন অন্য ঘরে, কথা বলতে চান না। ডাক্তার বসলেন শর্মিলার বাবার সামনে। তারপর বললেন, আমি ভুল করেছিলাম। শর্মিলার বাবা কিছু বললেন না। ডাক্তার বললেন, শর্মিলার অ্যাপেন্ডিসাইটিস ছিল, আমার প্রথম দিনেই সেটা মাথায় আনা উচিত ছিল। পেটের ডান দিকে ব্যথা, জ্বর, এগুলো ক্লাসিক লক্ষণ, আমি ধরিনি। আমার ভুলে আপনার মেয়ে মারা গেছে। দীর্ঘ নিস্তব্ধতা। তারপর শর্মিলার বাবার চোখ দিয়ে জল পড়তে শুরু করল, নিঃশব্দে। তিনি বললেন, আমি জানতাম, কিন্তু শুনতে চাইছিলাম আপনার মুখ থেকে। ডাক্তার বললেন, আমি ক্ষমা চাইতে এলাম, ক্ষমা পাওয়ার দাবি করতে আসিনি, কিন্তু এটা না বলে আর থাকতে পারছিলাম না। শর্মিলার বাবা উঠলেন, অন্য ঘরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এলেন, হাতে একটা ছোট্ট ছবি। বললেন, শর্মিলার ছবি, সে ডাক্তার হতে চাইত। ডাক্তার অরুণজিৎ ছবিটার দিকে তাকালেন। শর্মিলার হাসি মুখ, তার চোখ ভিজে গেল। সেই দিন বাড়ি ফিরে ডাক্তার অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। সেই রাতটা ছিল শান্ত, কোনো অবয়ব নেই, কোনো আলো নেভেনি, ছেলে ঘুমের মধ্যে কথা বলেনি। পরের রাতও একই, শান্ত। তৃতীয় রাতে ডাক্তার বুঝলেন সে আর নেই, শর্মিলা চলে গেছে। ইবমচা সঠিক বলেছিলেন, স্বীকারোক্তিটাই সে চাইছিল। সে চাইছিল না শাস্তি, চাইছিল না প্রতিশোধ, শুধু সততা, শুধু স্বীকার। ডাক্তার অরুণজিৎ পরে নিজেই রাজ্যের মেডিকেল কাউন্সিলে অভিযোগ দিলেন নিজের বিরুদ্ধে। বললেন তার ভুলের কথা। এটা তিনি নিজে থেকে করলেন, শর্মিলার পরিবার কোনো চাপ দেননি। তদন্ত হলো, তার লাইসেন্স সাময়িক স্থগিত হলো, তাকে পুনরায় প্রশিক্ষণে পাঠানো হলো। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শর্মিলার বাবা একদিন ডাক্তারকে ফোন করলেন, বললেন, আপনি যে কাজটা করলেন, নিজেই অভিযোগ দিলেন, এটা শুনে শর্মিলার মা একটু স্বস্তি পেয়েছেন। তিনি বলেছেন, মেয়ে হয়তো শান্তিতে আছে। সামিউল বলেছিলেন তিনি ডাক্তার অরুণজিতের সাথে সরাসরি কথা বলেননি, কিন্তু শর্মিলার পরিবারের প্রতিবেশী যিনি আছেন তিনি এই সম্পূর্ণ ঘটনার সাক্ষী, এবং ডাক্তার নিজেও এলাকার মানুষদের কাছে এই ঘটনা স্বীকার করেছেন। সামিউল এই ঘটনাটা বলার পরে একটা কথা যোগ করেছিলেন। তিনি বললেন, ভাই, অনেক ঘটনা আমরা ভূতের বা পরকালের বিষয় বলে ভয় পাই, কিন্তু এই ঘটনাটা আমার কাছে ভয়ের থেকে বড় একটা বার্তা দেয়। মানুষ যখন অন্যায় করে এবং সেটা স্বীকার না করে এড়িয়ে যায়, তখন যারা স্বীকার তারা এমনভাবে অস্থির থাকে যা শুধু ভৌতিক নয়, এটা একটা সত্য অবিচারের প্রতিফলন। শর্মিলা চলে গেলেও সে শান্তি চেয়েছিল, মিথ্যা শিকারে নয়, সত্যের শিকারে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 144-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। তামিলনাড়ুর সেই তরুণী ভালোবেসেছিল এমন কাউকে যাকে মৃত্যুও আটকাতে পারেনি, কিন্তু যে তার প্রেমের সুযোগ নিয়ে এসেছিল সে আসল কার্তিক ছিল না, ছিল অন্য কেউ, যে তার জীবন শক্তি নিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। আর মণিপুরের সেই হাসপাতালে এক 16 বছরের কিশোরীর অতৃপ্ত আত্মা শুধু চেয়েছিল একটা সত্য স্বীকারোক্তি, এবং যখন পেল, নিজে থেকেই চলে গেল। এই দুটো ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শোক মানুষকে দুর্বল করে, আর সেই দুর্বলতাকে কেউ কেউ ব্যবহার করে। আর পৃথিবীতে যে অবিচার ঘটে তার প্রভাব শুধু এই পৃথিবীতে নয়, অন্য কোথাও গিয়েও থেমে থাকে যতক্ষণ না সত্য সামনে আসে।
যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoririoficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। মৃত মানুষের নামে যদি কেউ আপনাকে ডাক দেয় একটু থামুন, কারণ সে মানুষটা ফিরে আসেনি, তার নাম নিয়ে অন্য কেউ এসেছে। আর পুরনো হাসপাতালের সেই করিডোরে রাতে হাঁটতে গেলে মনে রাখবেন, সেখানে যারা গেছে তাদের কেউ কেউ এখনও বসে আছে, শুধু অপেক্ষা করছে কেউ তাদের কথা শুনবে কিনা।